স্বাভাবিকভাবেই যখন একটা নতুন রাজনৈতিক দল হবে রুট পর্যায়ে সেই রাজনৈতিক দলের আজকে একটা ইউনিয়নে গিয়ে হয়তো 100 জন মাত্র মানুষ থাকতে পারে, যেটা আস্তে আস্তে বড়র দিকে যাবে। কিন্তু আমার একটা দল, সেই দলের আমার কোনো একটা ইউনিয়নে সাপোজ 5000 মানুষ আছে আর আরেকটা দলের 100 আছে দেখেই আমি তাকে কোনো কিছুতে বাধা দিব, এইটা যেন না হয়। ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকা উচিত। এবং আমরা যেটা ভাই বললেন ওই জায়গা থেকে এই টোনটা যেন সেন্ট্রাল থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে একটা ইউনিয়নেও গিয়ে প্রতিফলিত হয় এবং এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে। যদি এটা থাকে দিন শেষে এটা শুধু বাংলাদেশের লাভ নয়, নতুন যে দল আসবে তার লাভ নয়, এটা এই যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা এনভায়রনমেন্ট তার লাভ। কারণ দিন শেষে যদি আমার শক্ত একটা বিরোধী দল ওই সংসদে না থাকে তাহলে যে জিনিসটি হয়, এই খুনি হাসিনারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। কারণ তারা কিন্তু তখন বিএনপিকে বিরোধী দল হিসেবে রাখেনি এবং যেভাবে বিএনপিকে অস্তিত্ব শূন্য করা যায় এই সকল চেষ্টা করেছে, যদিও পারেনি কিন্তু চেষ্টাগুলো করেছে। দিন শেষে ক্ষতিটা সবচেয়ে বড় কার হলো? আওয়ামী লীগের হয়েছে। তো এই জন্য আমরা মনে করি কেউ যদি নিজে শক্তিশালী দল হিসেবে একটা দেশে প্রতিষ্ঠিত হতে চায়, তার আরেকটা দলকে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগটা করে দেওয়া উচিত। আচ্ছা, এখানে এই যে আপনি বলছেন আরেকটি দলকে শক্তিশালী করে দেওয়ার উচিত, কিংবা এই জন্য আপনার রাজনৈতিক দলও করছেন, এখানে একটি কথা উঠে আসছে যে এই যে নির্বাচন কবে হবে এটি নিয়ে একটি কিন্তু কথা দীর্ঘদিন ধরে চলছে। বিএনপি বলছে যে যত দ্রুত দেওয়া সম্ভব। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু আপনারা বারবার বলছেন যে সংস্কার, বিচার, এটিও বিএনপি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আপনারা সময় ক্ষেপণ করছেন রাজনৈতিক দল করবার জন্য আপনাদের স্বার্থে। এটি কেন? নির্বাচনের জন্য কি আন্দোলনটি ছিল না? প্রথম কথা হচ্ছে না নির্বাচনের জন্য কখনো আন্দোলন ছিল না, এটা কেউই এটাতে একমত হবে না। ইভেন আমাদের বিএনপি শ্রদ্ধেয় যারা আমাদের রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তারাও এই কথা বলবেন না সরাসরি যে নির্বাচনের জন্য আন্দোলন ছিল, এটা না। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়েই আসলে আন্দোলন শুরু করেছিল। কিন্তু খুনি শেখ হাসিনা তার কথার কারণে, কাজের কারণে, এতদিনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কারণে তার আজকে এইভাবে পতন হয়েছে, যেটা তার প্রাপ্য ছিল। এখন এই যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তাদের যদি চোখের সামনে ক্ষমতা থাকতো, তাহলে যখন প্রফেসর ডক্টর ইউনূস তার জায়গা থেকে প্রথমে বললো 26-এর মাঝামাঝি, কিংবা সর্বশেষ বললো যে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারা কিন্তু বিরোধিতা জানাতো। আপনি একজন বলেন যারা তাদের জায়গা থেকে এটা বিরোধিতা জানিয়েছে, আমরা কিন্তু বিরোধিতা জানাইনি। আমরা আমাদের জায়গা থেকে এই কথাটি বলার চেষ্টা করছি যে এই যে সংস্কার প্রক্রিয়াটি, এটি যেন চলে। এই সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যত সহজে করতে পারবে, কোনো একটা রাজনৈতিক দল এসে চাইলেও তত সহজে করতে পারবে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই পিছুটানটি তুলনামূলক একটা রাজনৈতিক দলের চেয়ে কম। এই জায়গা থেকে আমরা চাচ্ছি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা 1 বছর 1.5 বছর শেষ হয়ে যাবে না। যতটুকু সম্ভব যেন করে নেওয়া যায় এবং দুইটা প্রক্রিয়া পাশাপাশি চলবে, সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের জন্য প্রস্তুতি প্রক্রিয়া পাশাপাশি চলবে। বাট গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে নির্বাচনকে যদি দীর্ঘায়িত করার চিন্তাটা এই স্টুডেন্টদের ভিতরে থাকতো, কিংবা এরকম অন্য ক্ষমতা কেন্দ্রিক চিন্তা থাকতো, তাহলে প্রথমত স্টুডেন্টরা এই সময়সীমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যেত। দ্বিতীয়ত এরকম যদি চিন্তা ভাবনায় থাকতো, তাহলে কষ্ট করে পলিটিক্যাল দল করে বাংলাদেশের পলিটিক্সে স্ট্রাগলের দিকে না গিয়ে আজকে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যদি তারা তাদের জায়গা থেকে চাইতো, এরকম একটা বড় নেগোসিয়েশন সুযোগ ছিল। এবং খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের চোখের সামনে এখন নেই বলে আমরা আমাদের জায়গা থেকে স্ট্রাগলটা করতে চাই। চোখের সামনে ভাই আমরা আমাদের জায়গা থেকে মানুষকে রক্ত দিতে, জীবন দিতে দেখিয়েছি। আমার পাশে যে ভাইটা বুলেট খেয়ে ওই চানখার পুলিশ স্পট ডেট হয়েছে, ওই বুলেটটা এক হাত পাশে আমাকে এসে লাগতে পারতো। সো আমরা আমাদের জায়গা থেকে যেই স্বপ্নগুলো চোখের সামনে নিয়ে মানুষকে এভাবে রাস্তায় নামতে দেখেছি, এই স্বপ্নগুলো আমরা এখনো ধারণ করে, আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট বিরোধী সকলে ধারণ করে, আমরা সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। এবং এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পার্সপেক্টিভে যেটাকে যথোপযুক্ত সময় মনে করবে, আমরা মনে করি সেই সময় নির্বাচন হতে পারে। তবে শুধু একটা জিনিসই বলবো, সরকারের ফোকাস যেন শুধু এখন নির্বাচনটা না হয়, পাশাপাশি এই রক্তের খুনের যে বিচার, এই বিচার যেন নিশ্চিত হয়। এই নির্বাচনের আগে খুনি হাসিনা যেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায়। একটুই সার্জিতের কথা ধরে বলতে চাই, এই যে বলছিল যে চোখের সামনে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা দেখেছে, আর আপনারাও নিজেরাও এর সাক্ষী, আপনারা আক্রান্ত হয়েছেন, আপনি নিজেও হয়েছেন, আমরা সেটি জানি এই স্বৈরাচারের হাতে বিভিন্ন সময়। তো তাদের বিচার কি আপনারা আগে চান না? নির্বাচনটা কেন আগে যাচ্ছেন বিচারের আগে? বিচার সবসময় দাবি করতে আসছি আমরা। তো গত 17 বছর ধরে এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা দ্বারা আক্রান্ত। আমাদের অসংখ্য নেতা, ইলিয়াস আলী থেকে আরম্ভ করে চৌধুরী আলম, জাকির, সুমন, অসংখ্য নেতাকে গুম করা হয়েছে, প্রকাশ্যে অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে। জনিকে প্রকাশ্যে ডিবি পুলিশ গুলি করে হত্যা, কারো লাশ পুকুরে ফেলে রেখেছে, কারো লাশ নদীতে ফেলে রেখেছে। এই যে 17 বছর ধরে আমাদের নেতা কর্মীরা কিন্তু
আমরা রক্ত দেখেছি, তাদের লাশ নিয়ে আমাদের পথ চলতে হয়েছে, অসংখ্যবার আমরা মানে মৃত্যুর মুখে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেই আক্রান্ত হয়েছি, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের বিচারটা যে গতিতে চাবার কথা ছাত্ররা চাইছে, সেখানে কোনো আমরা শেখ হাসিনার এই ফ্যাসিস্ট খুনি এই শেখ হাসিনার বিচার আমরাই প্রথম আমরা চেয়েছি, সব সময় চাচ্ছি। বিচার কই বিচার করছে অন্তর্বর্তীকালীন সরকার? এই যে পালিয়ে গেল, শুনলাম যে 300 লোক নাকি কোথায় আশ্রয় নিয়েছে, তাহলে এরা পালালো কিভাবে? না, আবার কিন্তু এই দায়টা কার? একই অভিযোগ কিন্তু আছে। আমি আপনাকে যদি আজকের খবর বলি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ পদ ভাগাভাগি করে নিয়েছে নির্বাচন না করে। এটা কিন্তু একদম সম্প্রতি ঘটনা। আজকে কিন্তু জামালপুরে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি একই মঞ্চে থেকে হাডুডু খেলার পুরস্কার বিতরণ করেছে। তাহলে আপনারাও কি সেই একই অভিযোগ? আমরা কেন্দ্রীয়ভাবে যখন এই অভিযোগগুলি পাওয়া যাচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং নতুন কাউকে যোগ না দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু বার্তা দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে। আমরা যে নবায়ন ফর্মগুলি দিয়েছি ইতিমধ্যেই, সদস্য ফর্ম নবায়নের ক্ষেত্রে আমরা বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা যাতে এই ফর্ম পূরণ না করতে পারে সেই ব্যাপারে স্পষ্ট কিন্তু বার্তা আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। কাজেই অনেক জায়গায় দেখা গেছে কিন্তু যে সমন্বয় যারা রয়েছে, দেখা গেছে আওয়ামী লীগের নেতারা এই অ্যারেস্ট হয়েছে, তাদেরকে ছাড়াতে গিয়েছে। ওই তার মানে কি যে সেন্ট্রাল সমন্বয়করা ওই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছে? দেয়নি, আমার তো মনে হয় না দেয় নাই। বিচ্ছিন্নভাবে কোনো ঘটনাকে আপনি মূল জায়গায় নিয়ে আসবেন, এর ধরতে পারেন না আপনি। কাজে আমাদের স্পষ্ট আমাদের স্পষ্ট বার্তা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই দিয়েছে। যেখানে যে অভিযোগ পাওয়া গেছে আমাদের কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমাদের কথা হচ্ছে এই বিচার আজকে যে ডেভিড হার্ট যেটা করেছে, যে ডেভিড হার্ট, তো এইটা আপনার তো আরো আগেই করা উচিত ছিল, 6 মাস পরে কেন? এটা কি এর বাস্তবতা কি আগে ছিল না? এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন ছাত্ররা কিন্তু একটা কথা বলছে যে এই সরকারকে শক্ত হবার জন্য বিএনপির কাছ থেকে যতটুকু প্রত্যাশার জায়গা ছিল সেটি কিন্তু বিএনপি করে নাই বলে তারাও কিন্তু বারবার অভিযোগ করেছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি বাংলাদেশের। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম আপনার এই কোঠা আন্দোলনে প্রথম তিনি কিন্তু বিবৃতি 14 সালে, এবং কোঠার পক্ষে মেধার পক্ষে প্রথম উনি বিবৃতি দিয়েছেন, এবং এক দফার আন্দোলন তিনি প্রথম ঘোষণা করেছেন, এবং সংস্কার তিনি প্রথম কিন্তু জাতির সামনে উপস্থাপন। আমি একটু এই ক্ষেত্রে আপনি ধরেন আর কি টুকু বলছিল যে আপনারা আওয়ামী লীগ নেতাদেরকে ছাড়াতে গিয়েছেন, সমন্বয়ক শব্দ ব্যবহার করেছেন, এবং তিনি বলেছেন যে তারা সব যে যা করার দরকার এই সরকারকে সহযোগিতা করার সেটি করেছে, সেটি পুরোপুরি করেছে কিনা আপনাকে আমি জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম সার্জিস আলম। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টুকু ভাইকেও একটি কথা বলছিলেন, তার মধ্যে একটি বলছিলেন যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দোসরদের ছাড়াতে বিভিন্ন জায়গায় সমন্বয়করাও গিয়েছে। একই সাথে বলছিলেন যে এক দফা সবার আগে বিএনপি ঘোষণা করেছে, এবং তারা বলছিলেন যে ফ্যাসিস্টের বিচারের ক্ষেত্রে বিএনপিও খুবই জোরালো ভূমিকা রাখছে। প্রথম কথা বলি, সেটা হচ্ছে কি, দেখুন 5 অগস্টের পূর্বে পর্যন্ত মানে এটাই সত্যি কথা যে অনেককে আসলে অনেকভাবে বলেও সমন্বয়ক লিস্টে নাম নিয়ে আসা যায় নাই, কিন্তু 5 অগস্ট যখন হয়ে গিয়েছে তারপর অনেকে নিজে স্বঘোষিত সমন্বয়ক, অনেকে নিজেরা কমিটি দিয়ে সমন্বয়ক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যাড, এই প্যাডে সিল করা উনি সমন্বয়কের তালিকা আছেন কিনা, যদি থেকে থাকেন এরকম 2-1টা যে অভিযোগ আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, প্রথমত। দ্বিতীয়ত, যারা নিজেদেরকে এরকম স্বঘোষিত সমন্বয়ক দাবি করে বিভিন্ন জায়গায় যান, এই মানুষগুলো নিজেরা যেখানে যেটা বললে সুযোগ সুবিধা নেওয়া যায়, এই ধান্দাবাজি করা যায়, এই মানুষগুলো সেই কাজটা করেন। এই মানুষগুলো দেখবেন কোনো সময় বিএনপির অফিসে গিয়ে বলে আমি ছাত্র দলের এই নেতা, আবার বাবা বিএনপির ওই নেতা ছিল। সো ওই মানুষগুলোকে আপনি নির্দিষ্ট যে কোনো একটা ফ্রেমে নিয়ে আসতে পারবেন না। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে
এই অভ্যুত্থানে যারা আসলেই সমন্বয়ক হিসেবে কাজ করেছে তারা কোনোদিন এই কাজটা করতে পারে না। যদি কেউ করে আমাদের কাছে তথ্য আসা মাত্রই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি প্রথমত। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে যে আপনি যে জিনিসটি বললেন যে অবশ্যই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই খুনিদের আমরা যদি বিচার করতে চাই, এই বিচারে সকলের যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল সকলের সহযোগিতা লাগবে, এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপির সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার ঠিকভাবে তার ফাংশন করার জন্য, প্রশাসন ফাংশন করার জন্য অবশ্যই এই যে মাঠ পর্যায়ে যারা জনগণ আছে তাদের উপর কিন্তু নির্ভর করে। তো সেখানে একটা বিএনপির বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, তাদের এই সহযোগিতাটা ইম্পর্টেন্ট। সো তারা কতটুকু করছে সেটা জনগণ বিচার করবে। বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলি, আমরা সবচেয়ে বেশি সহযোগিতা প্রত্যাশা করি। কোনো বিগত 16 বছরে বা 18 বছরে যদি চিন্তা করেন, সবচেয়ে যারা বেশি অত্যাচারের শিকার হয়েছে বিএনপি কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উপরে থাকবে নির্দ্বিধায়। সো এখন আমরা প্রত্যাশা করব কোনো না কোনো ছোট হোক বড় হোক এসব স্বার্থের কারণে হোক, ম্যান পাওয়ার সাপ্লাই হোক, ফিনান্সিয়াল ব্যাকআপ, যে কোনো স্বার্থের কারণে যেন বিএনপির জায়গা থেকে আমরা সেন্ট্রাল লিডারকে সেভাবে এখনো ওইভাবে কারণ আমি শুনিনি, কিন্তু লোকাল পর্যায়ে যেন এরকম আমরা না দেখি। তারপরও মাঝে মাঝে বিভিন্ন কথা সেন্ট্রালের অনেকের বিরুদ্ধেও আসে আমাদের কাছে, বাট আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস প্রত্যাশা করি, সেটা হচ্ছে এই কথাগুলো যদি দিন শেষে ওই তথ্য প্রমাণ সহ সামনে আসে, সবচেয়ে বড় সম্মান ক্ষুণ্ণ হবে বিএনপি নামক দলটার। আমরা এটা কখনোই চাই না, এবং আমরা একটা জিনিস শুধু বলি, এই বিচারটা যদি এবার না হয় তাহলে এই যারা রাজনৈতিক ঘরানা রয়েছে তাদের সবাইকে সামনে আবার সাফার করতে হবে। বিএনপিও এর মধ্যে একটা দল হবে যারা এখানে অনেক বড় সাফার করবে। আর এক দফার ঘোষণার কথা বললেন, দেখুন খুব স্বাভাবিকভাবে হয়তো তারা তাদের জায়গা থেকে তাদের কথা বলবেন, এটা অস্বাভাবিক কিছু না। তারাও তাদের জায়গা থেকে অনেক সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, এটা তাদের দলীয় কর্মসূচি হতে পারে। কিন্তু এক দফার ঘোষণা আসলে 3 তারিখেই হয়েছিল, এবং এটা জনগণের মতামতের আকাঙ্ক্ষার, তীব্র একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছিল। আমি আপনাকে লিখে দিতে পারি, ওই এক দফার ঘোষণা যদি 15 জুলাই হতো এটা সফল হতো না। কারণ পুরো এনভায়রনমেন্ট বোঝা, জনগণের তীব্র আকাঙ্ক্ষা বোঝা, এবং সেটা অনুযায়ী জনগণ কখন রাজপথে নামবে, এবং জনগণ যখন নামবে তখন পুরো পৃথিবী আমাকে যদি আওয়ামী লীগ দিয়ে দেয় তাও আমি তার সাথে নেগোসিয়েশন করব না। আওয়ামী লীগ যদি আমার মতো 100 জনকে আরো খুন করে ফেলে, আওয়ামী লীগ যদি পুলিশ দিয়ে আরো 10,000 জনকে মেরে ফেলে, তাও আমি নেগোসিয়েশন করব না। আমি যেখানে দাঁড়িয়ে যাব। এই মানসিকতাটা ভিতরে রাখা, এই রাখার যে এনভায়রনমেন্ট সেটা তৈরি হয়েছিল ডিবি অফিস থেকে। যখন আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে ছাড়া হলো, আমরা বের হলাম, পুরো বাংলাদেশের ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়লো, এবং ধীরে ধীরে 1 তারিখ থেকে এটা 3 তারিখের দিকে গেল। আমাদের জায়গা থেকে মনে হয়েছিল এটা মোমেন্টামের পিক সময়, এবং আমরা দেখুন আমরা 4 তারিখে কিন্তু প্রথম 6 তারিখে মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু 30 মিনিটের ব্যবধানে আমরা আমাদের জায়গা থেকে নিজেরা, আমরা আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে কি, আমরা প্রচুর দ্বিমত করি। আমরা যারা ওই সিদ্ধান্তের জায়গাটিতে ছিলাম দ্বিমত করি, অ্যানালাইসিস করি, একজন আরেকজনের সাথে মত পার্থক্য হয়, কিন্তু দিন শেষে যে সিদ্ধান্তটি হয় সেটাতে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে যাই। এবং আমরা আমাদের জায়গা থেকে এখন মনেও করি, এবং এটাই আপনিও আপনার জায়গা থেকে মনে করবেন, ওই মার্চ টু ঢাকা যদি 6 তারিখে হতো, 5 তারিখে না হয়ে, এই একদিনে খুনি হাসিনা তার জায়গা থেকে অনেক চক্রান্ত করে এই মার্চ টু ঢাকাকে নস্যাৎ করতে পারতো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আসলে কেউ কারো জায়গা থেকে বরং বলা উচিত না। ওই এক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই 3 তারিখে ঘোষণা হয়েছিল শহীদ মিনার থেকে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ওই মুহূর্তে নাহিদ ইসলাম ঘোষণা করেছে।